ইয়ানা জ্বরের ঘরে থাকলেও এটা বুঝতে পারে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পর সামেরা ইয়ানার পাশ থেকে উঠে আহানের কাছে যায়। এরপর একটা কাগজ দিয়ে বলে, যা যা লিখে দিয়েছি সময় মতো চালানোর চেষ্টা করবি, দেখবি ঠিক হয়ে গিয়েছে। আর একটা কথা, মেয়েটা খুব মিষ্টি। আমি যতটুকু শুনেছি সব মিলে খুব ভালোবাসিস ওকে। নিজের ভালোবাসাকে আগলে রাখ, আঘাত করিস না কখনো। মেয়েরা ফুলের মতো খুব কোমল হয়, আর দামি জিনিসপত্র চায় না, শুধু একটুকু ভালোবাসা চায়। এখন আমি আসি। এ বলে সামাইরা চলে যায়। আহান ধীরে ধীরে ইয়ানার পাশে গিয়ে বসে। তারপর ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসা কি খুব কঠিন একটা জিনিস, কিন্তু তুমি আমার অনুভব, আমার হৃদস্পন্দনের সাথে মিশে আছো তুমি। অগ্নি চৌধুরীর অনুভবে তুমি। ইয়ানা ছাড়া আহান অসম্পূর্ণ। সকালে সূর্য চোখে পড়তেই রায়ন চোখ মেলে তাকায়। নিজের দৃষ্টি মেলে তাকাতেই এক রমণীকে দেখতে পায়। সুমো রায়নের জন্য হাতে করে কফি নিয়ে আসে। রায়নকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে, ও ঘুম থেকে উঠে পড়েছেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। সুমো কথা বলছে না, আর রুমে টুকটাক জিনিসপত্র গুছাচ্ছে। রায়ন সুমোকে নিজের কাছে এনে বলে, ঘুম থেকে তো উঠেছি, কিন্তু বইয়ের দেওয়া মেডিসিন পাই না। ওইটা আগে নিয়ে নেই, তারপর শাওয়ার নিব। সুমো মুচড়ামুচড়ি করে বলে, প্লিজ রায়ান, এখন সময় নেই। চুলে রান্না বসিয়ে এসেছি, পড়ে যাবে। আপনাকে ডাকতে এসেছিলাম অফিসে যাওয়ার জন্য। এই কাজেরও বাহানা কতদিন দিবেন শুনি? এরপর সুমোর গালে চুমু দিয়ে বলে, এই নিন, আপনার সকালের মেডিসিন নিয়ে এসেছি। এখন সারাদিন আপনি কাজ করেন। সুমো গালে হাত দিয়ে রায়নের দিকে টাস্কি খেয়ে তাকিয়ে আছে। এই ছেলে সবসময় সুযোগের ফায়দা তোলে। সুমো কখনো ভুলবে না সেই ভয়ঙ্কর রাতের কথা, যেদিন সুমো আর রায়ন এক হয়েছিল। মনে হলে আজও রায়নের দিকে লজে তাকানো যায় না। দেখতে দেখতে 15 দিন চলে যায়। এই 15 দিনে ইয়ানার শরীরে দাগগুলো কমে যায়, আগের মতো আর ভেসে ওঠে না। ইয়ানা সকালে খাওয়া দাওয়া করে আয়নার সামনে নিজেকে পরখ করতে থাকে। আজ মনটা খুব ফুরফুরা। হল্লাপাটি আর রুই তারা আসবে, কিন্তু 2 দিন ধরে মাথাটা খুব ধরে আছে। কাল থেকে বমি বমি পাচ্ছে, কিন্তু বমি আর করতে পারছে না। আন সকালে অফিসে চলে গিয়েছে। হয়তো রায়ান ভাইয়া তাদের সাথে আসবে। ইয়ানা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যায়। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে ইয়ানা খুশি মনে দরজা খুলে দেয়। সবাইকে দেখে মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস ইনু? আলহামদুলিল্লাহ। কিরে আকাশ, অবনীকে নিয়ে আসলি না? কষ্টের কথা আর মনে করিয়ে দিস না বোন। মাইয়ারা বাপ একটা, রিনা খানের জামাই। কি বাপ আল্লাহ, স্বামীর সাথে দেখা 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 করতে দেয় না। বিশ্বাস কর বোন, আমি যদি আগে জানতাম এমন কিছু হবে, তাহলে ওই রিনা খানের জামাইকে রিনা খান থেকে আলাদা রাখতাম। তাহলে বুঝতি বিয়ে করা বউ ছাড়া কত কষ্ট। কিরে, তোর না মামা হয়, এমন কথা বলছিস কেন? আমাদেরকে না জানিয়ে কিছু করলে এমনই হবে, কিন্তু এইভাবে আটকে রাখা তো ঠিক না। জানি না এমন কেন করছে। আমি আর মাত্র এই মাস অপেক্ষা করব। এই মেয়ে আমার কাছে না আসে, সত্যি বলছি কি করব নিজেও জানি না। সাহস খুব হয়েছে আমাকে ইগনোর করা। এই মেয়েকে হারে হারে বোঝাবো না, আসলে তুলে নিয়ে আসবো। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। আহান ভাইয়ের শিষ্য হতে চাস নাকি? প্রয়োজন হলে তাই করব। সবাই সত্যি তামাশার এক পর্যায়ে ইয়ানা সবার জন্য খাবার নিয়ে আসে। তাদের হাসি ঠাট্টার মধ্যে দাদুমণিও সামিল হয়। ইয়ানা খাবারের ট্রে টেবিলের উপর রাখতে গিয়ে মনে হচ্ছে তার হাত কাঁপছে। নিজের চারপাশে পুরো পৃথিবী ঘুরছে, ও পৃথিবীর চারপাশে ঘুরছে বুঝতে পারছে না। নিজের চারপাশ পুরো পৃথিবী ঘুরছে নাকি ও পৃথিবীর চারপাশে ঘুরছে বুঝতে পারে না। হঠাৎ ইয়ানার দিকে রুয়ানার নজর যায়। আপু তুমি ঠিক আছো? তোমায় কিছু করতে হবে না, তুমি বসো, আমি করে দিচ্ছি। ইয়ানা ধীরে ধীরে সোফায় গা এলিয়ে দেয়। পুরো পৃথিবী অন্ধকার হয়ে ইয়ানার চোখ জোড়া বন্ধ হয়ে যায়। ওহ নো দাদুমণি, ইয়ানার কিছু হলে কিছু সময়ের মধ্যে।
দাদুমণি ভরকে গেলেও কিছু ভেবে ইয়ানার পাশে গম্ভীর হয়ে বসে। তোরা থাক, আমি আহান ভাইকে ফোন দিচ্ছি। না দেওয়ার প্রয়োজন নেই, আমি দেখছি। দাদুমণি ইয়ানার হাতে শিরা ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর সবার দিকে এক পলক তাকায়। সবাই অশান্ত মন নিয়ে দাদুমণির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে দাদুমণি? ভয়ের কিছু নেই তো? দাদুমণি হাসি দিয়ে বলে, খালামণি হতে যাচ্ছিস মাইয়া। দাদুমণির কথা শুনে সবাই হাঁ করে তাকায়। যখন কথাটির মানে বুঝতে পারে তখন সবাই কি বলবে বুঝতে পারছে না। কি যে খুশি লাগছে, আমি আবার খালামণি হব। আইয়া স্কুল থেকে এসেই খবরটা শুনলে খুব খুশি হবে। আমি তাড়াতাড়ি আব্বু আম্মুকে জানাচ্ছি। না, এখন জানাবো না, সারপ্রাইজ দেব। অনেকক্ষণ পর ইয়ানার জ্ঞান ফিরে। মাথাটা প্রচুর ব্যথা করছে। চারিদিকে পরখ করে নিজেকে বিছানায় আবিষ্কার করে। হল্লাপাটি সবার কথা মনে পড়তেই তাদের করে বিছানা থেকে নামতে নেয়। ঠিক তখনই কেউ বলে ওঠে, অভিনন্দন মিসেস অগ্নি চৌধুরী আর আমাদের ইনু বেবি। ইয়ানা অভিনন্দনের কথা শুনে কপাল কুঁচকে নেয়। ওকে কেন শুভেচ্ছা জানাচ্ছে? আশ্চর্য। বুঝতে পারিসনি তাই তো? ইয়ানা মাথা নাড়িয়ে না বলে। সুম বিরক্তি নিয়ে বলে, এই দেখ, মাইয়া বলে বুঝতে পারছে না, এত বড় আকাম করে কি বাচ্চা সাজছে। করেছিস তো খুব বড় ভুল করেছিস। আমি কখন কি করলাম? কি করেছি বল না। আমাদেরকে দুইবার খালামণি বানিয়ে। ইয়ানা হালকা হাসি দিয়ে বলে, অর্থাৎ আমি আবার কনসেপ্ট করেছি। হ্যাঁ, কিন্তু তার আগে প্রেগন্যান্সি কিট নিয়ে টেস্ট করে নে। দাদুমণির কথা তো ভুলও হতে পারে। ইয়ানা নিজের পেট আলতো করে হাত রেখে খুশিতে কান্না করে দেয়। হয়েছে বাবা, আর কান্না করতে হবে না, আগে টেস্ট করে আয়। ইয়ানার এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে চলে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। ইস, আবার সে মা হতে চল। ইয়ানা অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। উফ! ইয়ানাকে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুমু অধৈর্য গলায় বলে, লজ্জা তুই তোর জামাইয়ের সামনে পাইস, আগে আমাদের আসল জিনিস দেখা। পজিটিভ এসেছে নাকি নেগেটিভ? ইয়ানা কাঁপা কাঁপা হাতে তাদের কাছে কিটটা দেয়। কিটটা হাতে পেয়ে সুমন ইয়ানার গালে টুস করে চুমু খেয়ে বলে, থ্যাঙ্কস এত বড় খুশির খবর আমাদের মাঝে দেওয়ার জন্য। সে না হয় ইয়ানার খুশির খবর তুই দুইবার পেলাম, কিন্তু কথা হচ্ছে আপনার থেকে এই খবর কবে পাবো ম্যাডাম? আপনিও আমাদের মামা হওয়ার সুযোগ করে দিন। আশা করি খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে পাবো। আমাদের রায়ান ভাইয়ার যথেষ্ট রোমান্টিক। রুহানের কথা শুনে সবাই ঠোঁট চেপে হাসে। সুমন লজ্জায় মাথা নিচু করে ফেলে। বন্ধু মানে হলো যে কোনো জায়গায় লজ্জায় পড়া। লজ্জা পেয়ে লাভ নেই। রুহান যা বলছে মনে যাতে থাকে। আমাদের মামা হওয়ার সুযোগ করে দেন। তোরটা কি বলবে আকাশ? তোর বিয়ে ইয়ানার বিয়ের পাশাপাশি হয়েছে, সময়ের ব্যবধান বেশি না। আমাদের কবে ফুপ্পি বানাবেন আপনি? তাহলে বউ ছাড়া ফুপ্পি বানাবো কিভাবে তোদের? বউ এনে দে, প্রমিস করছি 2 দিনে ফুপ্পি বানিয়ে দেখিয়ে দেব। আকাশের কথা শুনে আরও চুপসে যায়। কেন যে এই নির্লজ্জ বলতে গিয়েছিল খোদা মালুম জানে। বিকালের দিকে সবাই চলে যায়। এখন রাত 10টা ছুঁই। ইয়ানা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর আহানের আসার অপেক্ষা করছে। কেন জানি সমস্ত শরীর অবশ হয়ে আসছে। ইয়ানা আহানকে সারপ্রাইজ দিবে বলে সবাইকে নিষেধ করেছে যাতে এই খবর কাউকে না বলে। ইয়ানা নিজের পেটে হাত রেখে আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। এই বাচ্চাটা ইয়ানার জন্য অমূল্য সম্পদ। সে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানায় আবারও মাহার আনন্দ দেওয়ার কারণে। আবারও মাতৃত্ব অনুভব করতে পারছে সে, ভীষণভাবে অনুভব করছে। তার দেহে আরেকটি দেহ বড় হচ্ছে আর সে আহানের অংশ। আহানের অস্তিত্বকে নিজের গর্ভে ধারণ করেছে। আজকে নিজেকে প্রচুর ভাগ্যবতী মনে হচ্ছে। দরজা খোলার শব্দ পেয়ে ইয়ানা চোখ তুলে তাকায়। আহানকে দেখতে পেয়ে কিছুটা ভয় পায়। ওই দিন রাতের কথা সে ভুলে যায়। আহানকে যতটুকু চিনে বাচ্চার কথা শুনে কখনো রাগ করবে না, খুব খুশি হবে সে নিজেও। আহান এক পলক ইয়ানার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ইয়ানা আহানের দৃষ্টি অনুসরণ করে প্রেগনেন্সি কিটটা মিনি টেবিলের উপর রাখে। এরপর বিছানার উপর বসে আহানের জন্য অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষণ পর আহান টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। আজ কেন জানি আহানের দিকে তাকাতেও লজ্জা লাগছে, সাথে ভয়ও। আহান ইয়ানাকে কাচুমুচু করতে দেখে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো ইয়ানা? আহানের কণ্ঠস্বর পেয়ে ইয়ানা মেয়েকে হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। আহান আর কিছু বলে না। আহান আয়নার সামনে দাঁড়িয়ে ঘুমানোর আগে যা যা করতে হয় সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। ইয়ানা আহানের দিকে বিড়বিড় করে বলে, ঘুমোতে যাবে নাকি কোনো পার্কে? এত সাজার কি আছে আজও? প্রায় অনেকক্ষণ পর আহান টেবিল থেকে বিছানায় এসে বসতেই ইয়ানা বলে, টেবিলের ওপর পানি রাখা আছে, খেয়ে নিন। পানি খাবো কেন? আমি তো খেয়ে এসেছি। এক গ্লাস পানি খেলে কি আপনার ফিটনেস কমে যাবে? আহান কপাল কুঁচকে বলে, কোনোদিন তো আমাকে পানি খাওয়ার কথা বলো নাই, আজ হঠাৎ পানি খাওয়ার কথা বলছো কেন? অন্যদিন বলিনি, আজ বলেছি। খেয়ে নিন পানিটা। আহানকে পানি খাওয়ার উদ্দেশ্য হলো প্রেগনেন্সি কিটের দিকে দৃষ্টি নিক্ষেপ করানো। আহান ইয়ানার কথা মতো পানিটা খেয়ে নেয়। ইয়ানা আহানের সারা শব্দ না পেয়ে ঘাড় কাত করে আহানের দিকে তাকায়। দেখে আহান শোয়ার জন্য বালিশ ঠিক করছে। ইয়ানা মনে মনে ভাবে, আজ কি কানা হয়ে গিয়েছে? পানি খেতে গিয়ে কি কিছু দেখেনি? ইয়ানা আহানের হাত থেকে বালিশ চুমেরে নিয়ে নেয়। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, সমস্যা কি তোমার? বালিশ কেড়ে নিয়েছো কেন? এত রাতে কি তোমার সাথে বালিশ খেলা খেলবো সিনেমার নায়কদের মতো? আমি এত নাটক করতে পারি না, বালিশ দাও। ইয়ানা তাচ্ছিলর হাসি দিয়ে বলে, প্লিজ আমাকে হাসাবেন না। আপনি নাটক করতে জানেন না, এইটা আমাকে বিশ্বাস করতে বলছেন? আমাদের বিয়ে কিভাবে হয়েছে এইটা যদি কেউ মুভি করে বিশ্বাস করেন, বিশ্বাস করেন সবচেয়ে টপ মুভির অ্যাওয়ার্ড পাবে। আপনার সমস্ত খুন যদি ভিডিও করে ছাড়া হয় তাহলে হরর মুভিকেও হার মানাবে। আর আপনার ভালোবাসা যদি বিশ্লেষণ করতে যায় তাহলে ওই যে ডার্ক রোম্যান্টিক মুভি হয় না, ওইটাকেও হার মানাবে বেশি করে। আসছে, উনি নাটক করতে পারে না। আহান বিরক্তি নিয়ে পড়ে, এত রাতে কি তোমাকে আমার চরিত্রের বিশ্লেষণ দিতে বলেছি? আর তুমি ডার্ক রোমান্টিক মুভির কথা কিভাবে জানো? নিশ্চয়ই তুমি এইসব দেখেছো। এই না, আমি ডার্ক রোম্যান্স দেখি না। একবার ভুল করে একটা অ্যাপে চলে গিয়েছিলাম, তখন আমি আর সুমু দেখেছি। বেশি দেখিনি, শুধু একটু দেখেছি। এইসব মুভি আমাদের জন্য না, তাই দেখা বাদ দিয়ে দিয়েছিলাম। আর আপনার ফোনে একটা অ্যাপ দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেন, তাই না? এইসব ফালতু জিনিস দেখার আমার সময় নেই। তাহলে এইগুলো আসছে কোথা থেকে? দেখেছি তো, আমার মোবাইলে ছিল না। তোমাকে বিয়ে করার পর ইউভি আর রায়ান জোর করে ডাউনলোড করে দিয়েছে। এরপর আহান শুয়ে পড়তে যাবে, তার আগে ইয়ানা চিৎকার দিয়ে বলে, প্লিজ শুয়ে পড়বেন না, আপনাকে কিছু দেখাবো। আহান কপাল কুঁচকে দুই ঠোঁট চেপে ইয়ানার দিকে ভালোভাবে পরখ করে বলে, কি দেখাবে নতুন করে? সব তো আমি দেখে নিয়েছি, আবার নতুন করে দেখাতে চাইলে আসতে পারো কাম। আহানের কথা শুনে ইয়ানা বড় বড় করে তাকায়। ও কি বলছে আর উনি কি বলছে? ইয়ানা মনে মনে গালি দেয়, লুচ্ছা মাফিয়া। এরপর আহানের দিকে তাকিয়ে বলে, আপনি চোখ বন্ধ করুন। চোখ খুলবেন না কিন্তু। আজব, চোখ বন্ধ করব কেন? করুন না আহান। আহান ইয়ানার কথা অনুযায়ী অনিচ্ছা সত্ত্বেও চোখ বন্ধ করে। ইয়ানা ধীরে ধীরে বিছানার থেকে নেমে প্রেগনেন্সি কিটটাকে হাতে নিয়ে আবার পুনরায় বিছানায় গিয়ে বসে। এরপর কাপা কাপা হাতে আহানের হাতের পর প্রেগনেন্সি কিটটা রাখে। ইয়ানা মৃদু স্বরে বলে, এবার চোখ খুলুন। আহান চোখ খুলে নিজের হাতের পর প্রেগনেন্সি কিট দেখে কপাল কুঁচকে নেয়। এরপর ভালোভাবে পরখ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা জল। এই কান্না খুশির নাকি কোনো কিছু হারানোর ভিতরকার আর্তনাদ। আহানকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা মৃদুস্বরে ডাক দেয়, আহান। ইয়ানার ডাক শুনে আহান ইয়ানার দিকে তাকায়। আহানের চোখে পানি দেখতে পেয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। এই শক্তপোক্ত মানুষটা ইয়ানা কাঁদতে দেখে না। হাজার সমস্যা নিয়ে একা মোকাবেলা করে, কিন্তু কখনো ভেঙে পড়ে না। আশঙ্কিক আহান ইয়ানাকে নিজের পক্ষে জাপটে ধরে। এত ভালোবাসা তো আমি তোমার থেকে চাইনি ইয়ানা, আমার জন্য এত ভালোবাসার দরকার নেই। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম, শুধু আমি তোমাকে ভালোবাসবো। তুমি কেন এত ভালোবাসবে আমাকে? আপনি খুশি তো আহান? আহান ইয়ানার চিবুক ধরে বলে বোঝাতে হবে, বোঝাতে পারো না তুমি? আহানের কথা শুনে ইয়ানা নিজের চোখ নামিয়ে নেয়। আহান ইয়ানার কাছ থেকে নিজেকে সারিয়ে বলে,
তুমি ঘুমাও, আমি আসছি। এই তো বলেছিলেন ঘুমাবেন, এখন আবার কোথায় যাচ্ছেন? আহান ইয়ানার পুরো মুখে অজস্র চুমুকে বলে, বাহির থেকে আবহাওয়ার প্রশান্তি নিতে চাই, শুধু বারান্দায় যাব। ইয়ানাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহান ইয়ানার থেকে নিজেকে সারি নিয়ে সোজা বারান্দায় চলে যায়। এরপর ঢুকে পড়ে নিজের তৈরি করা বিশাল বারে। ইয়ানার সামনে নিজেকে কন্ট্রোল রাখতে পারলো। আন ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। বারবার চোখে ভেসে আসছে এক টুকরা মাংসপিণ্ড। এটা শুধু মাংসপিণ্ড নয়, আহানের প্রথম অস্তিত্ব ছিল, যাকে ঘিরে হাজারো স্বপ্ন বুনেছিল সে। আহানের ভিতর শুধু হাহাকার করছে। ইয়ানা কিছু দেখেনি, ডক্টর শুধু আহানকে দেখিয়েছিল। সে দৃশ্য সে আজও ভুলতে পারেনি। কি করে ভুলবে? এটা তো তার প্রথম সন্তান ছিল, তাই তো তিলে তিলে শেষ করেছে সন্তানের হত্যাকারীকে। এখন শুধু বাকি রয়েছে কাকা কাকিয়া আর মায়ের হত্যাকারী। আহান অতিরিক্ত উত্তেজনায় হুইস্কের বোতল খুলতেই আবারও ইয়ানার মুখ ভেসে ওঠে। মনে পড়ে যায় ইয়ানার নারী সত্তায় বড় হচ্ছে তার অস্তিত্ব। অ্যালকোহলের বোতলটাকে সজোরে আছাড় মারে ফ্লোরে। নিজেকে শান্ত করে মনে মনে একটা কথাই আওড়ায়, আগের বারের মতো ভুল এবার করা যাবে না। শত্রুর হাত থেকে সবসময় ইয়ানাকে রক্ষা করতে হবে। আজ ইয়ানার প্রেগনেন্সি 9 মাস চলে। আর সবচেয়ে খুশি খবর, সুমরাজ কনসিভের 5 মাস হতে চলো। চারিদিকে শুধু খুশির আমেজ চলছে। আন প্রতিটা সময় ইয়ানার পাশাপাশি থাকার চেষ্টা করেছে। আহানের পাগলামি দেখে বাড়ির সবাই শুধু মিটিমিটি হাসত। আন কারোর জন্য এতটা চিন্তিত হয়ে কাজ করে না। ইয়ানার প্রথম মিসক্যারেজের পর থেকে আহান আরও বেশি সতর্ক হয়ে পড়েছে। এই 9 মাসে আন ইয়ানাকে বাইর হতে দেয়নি। মাঝে মাঝে ইয়ানার খারাপ লাগলো আর নিজে ইয়ানাকে বাগানে নিয়ে যেত। কিছু সময় প্রকৃতির হাওয়া খাইয়ে আবার রুমে নিয়ে যেত। এনা হুটহাট রেগে গেলেও আহান কোনো কিছু বলতো না। যে কোনো সময় ইয়ানা কোনো কিছু খাওয়ার আবদার করে বসতো। আহান কোনো অভিযোগ ছাড়াই সব কিছু করতো, কিন্তু আহানের কথা বাধ্য হলেই রেগে যেত। ইয়ানা মেঝেতে পা রাখতে গেলেও সেটা আহানের অনুমতি নিয়ে রাখতে হয়। ইয়ানা ওয়াশরুমে যাওয়ার জন্য আহান নার্স রেখে দিয়েছে। ইয়ানাকে একা একা সিঁড়ি দিয়ে নামা পুরো নিষিদ্ধ। আহান অফিসে গেলে মিটিং চলাকালীন সময় ছাড়া সবসময় ইয়ানাকে ভিডিও কলে অ্যাটেন্ড রাখে। আজ আহান অনেক দেরিতে অফিসে গিয়েছে। যাওয়ার আগে ইয়ানাকে নিজের হাতে খাইয়ে দিয়ে গিয়েছে। ইয়ানা শুয়ে সূরা ইউনুস পাঠ করছিল। এমন সময় ফোনের রিংটোনের শব্দ কানে আসে। ইয়ানা বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকলে আহানের নাম্বার ঝলমল করে ভেসে ওঠে। ইয়ানা প্রায় কান্না করার মতো অবস্থা। মনে মনে বিড়বিড় করে বলে, আল্লাহ, জীবনে কি কেউ প্রেগনেন্ট হয়নি? আমি কি তোমার দুনিয়ার ফার্স্ট কনসেপ্ট করেছি? এই লোকের পাগলামি দেখলে তো তাই মনে হচ্ছে। একটা নিঃশ্বাস ফেললেও যেন উনি আতঙ্কে আটকে ওঠে। এখন তো আর ঝর্ণা নেই, তাহলে এত চিন্তা কিসের? মা হতে চাইছিলাম, কিন্তু আমাকে তো একদম বন্দি বানিয়ে ফেলেছে। ওয়াশরুমে যাওয়ার জন্য নার্স লাগে, সিরিয়াসলি আল্লাহ, ওনার পাগলামি থেকে আমাকে রক্ষা করো। ইয়ানার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আহানের ঘর কাঁপানো ফোনের শব্দে। ইয়ানা ভয়ে ভয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলে, হ্যালো। ও নো, ভাবনার কারণে ফোন ধরতে দেরি হয়ে গিয়েছে। আজ মায়ের নিশ্চিত। ইয়ানা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, হ্যালো। ওপাশ থেকে শুধু বড় বড় নিঃশ্বাস নেওয়ার শব্দ আসছিল। আহান চোখ বন্ধ করে নিজের চুল আঁকড়ে ধরে রেখেছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কোথায় ছিলে এতক্ষণ? আহানের চোখ দেখে ইয়ানা ভরকে যায়। এই কিছু সময়ের মধ্যে লোকটার কি হলো? শুয়েছিলাম। তাহলে ফোন রিসিভ করনি কেন? রিসিভ করতে দেরি হয়ে গিয়েছে। মোবাইলের কাছে থাকা সত্ত্বেও 10 মিনিট লাগে ফোন ধরতে? ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। আল্লাহ, কি ভাবনায় পড়ে গিয়েছিল! 10 মিনিট ধরে আহান ফোন দিচ্ছে। ইয়ানা চোরের মতো করে আহানের দিকে তাকায়। আহান এবার রেখে ধমক দিয়ে বলে, সত্যি করে বলো, কোথায় ছিলে? তোমাকে আমি বলেছিলাম যেখানে যাও মোবাইলে যাতে ফোন দেওয়ার সাথে সাথে পাই। এই মেয়ে বলিনি? ইয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু আমি কোথাও যাইনি, এইখানেই ছিলাম। আহান আবারও ইয়ানাকে ধমক দিয়ে বলে, চুপ ফাজিল, তুমি জানো কি অবস্থা হয়েছিল আমার? ধারণা আছে তোমার? আবার এমন করলে থাপড়িয়ে অজ্ঞান করবো বেয়াদব। ইয়ানা আহানের ধমক খেয়ে মৃদু সুরে বলে, সরি, আর এমন হবে না। হ্যাঁ। আহান ইয়ানার মুখের দিকে তাকায়। এই মুখটার দিকে তাকালে সব রাগ নিঃশেষ হয়ে যায়।
এই মেয়েটা আহানের কাছে কি আহান আজও অনুধাবন করতে পারেনি। আহান ইয়ানার চুপসে যাওয়া মুখটার দিকে তাকে আদুরে গলায় বলে, আমি যে ফলগুলো রেখে এসেছিলাম খেয়েছো? ইয়ানা আবারও ভরকে যায়। আল্লাহ, আজকে ওর ধমক খাওয়ার দিবস। হ্যাঁ খেয়েছি। আহান কপাল কুঁচকে বলে। ফ্রুটের প্লেট দেখি। আহানের কথা শুনে ইয়ানা মাথা নিচু করে ফেলে। কি হলো দেখাও। না দেখালে হয় না? আহান মৃদু ধমক দিয়ে বলে, এখন সব ফ্রুট আমার সামনে বসে খাবে। বিশ্বাস করুন, আমি ছোট থেকে ফ্রুট খুব অপছন্দ করতাম। আম্মু আমাকে ধমকিও খাওয়াতে পারতো না, তাও আপনার ধমক খেয়েছি অনেক, আর খেতে পারবো না। এইবারের মতো মাফ করে দিন। আহান ইয়ানার কথা এড়িয়ে গিয়ে বলে, তুমি খাবে নাকি আমি এখন বাসায় আসবো? আর আমি বাসায় আসলে শুধু এইগুলো না, আরো অনেক কিছু দিব। ইয়ানা আহানের আসার কথা শুনে মেকি হাসি দিয়ে বলে, না না না, আসার দরকার নেই আর কষ্ট করে, আমি খাচ্ছি। আহান ইয়ানার আড়ালে একটা মুচকি হাসি দেয়। কুইক। ইয়ানার ডেলিভারির সময় এসেছে, ফলে আহান ইয়ানার প্রতি আরও সচেতন হয়ে পড়েছে। খাবার থেকে শুরু করে সব কিছু আহান ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করছে। আর ইয়ানার ধমক খেয়ে এক প্রকার নিরুপায় হয়ে খেতে হচ্ছে। ইয়ানা এক প্রকার বাধ্য হয়ে সব ফ্রুট শেষ করে। খাওয়া শেষ করে ইয়ানা আহানের পানে তাকায়। আহান ইয়ানার তাকানো দেখে হাসি দিয়ে বলে, এইভাবে তাকিয়ে লাভ নেই মিসেস, ধমক দিয়েছি বলেই খেয়েছেন। যদি আদর করে বলতাম তাহলে হাজারটা বাহানা খুঁজতেন। ডাক্তারের ওষুধের থেকে আমার ধমক আপনার উপর বেশি কাজ করে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আমি 9টার দিকে চলে আসব। আপনাকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে যাওয়ার কথা শুনে ইয়ানা কপাল কুঁচকে বলে, কি বলেছেন? না মানে লাস্ট কথাটা শুনতে পাইনি। শুনতে হবে না, নিয়ে গেলে দেখতে পাবে। এখন চুপচাপ শুয়ে পড়বে। আর হ্যাঁ, ফোনটা প্রতিদিনকার মতো মিনি টেবিলের উপর রাখো, ওইখান থেকে তোমাকে স্পষ্ট দেখা যায়। ইয়ানা আহানের কথা অনুযায়ী ফোনটা রেখে শুয়ে পড়ে। আহান ইয়ানার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে কাজে মনোযোগ দেয়। একদিকে সিসি ক্যামেরার মাধ্যমে, অন্যদিকে ভিডিও কলে ইয়ানাকে দেখতে পাচ্ছে। আহান প্রতিটা মুহূর্তে ইয়ানাকে নিয়ে আতঙ্কে থাকে। রন ছাদের রেলিং ধরে আকাশের দিকে এক পানে তাকিয়ে আছে। মানুষের অনুভূতিগুলো এমন কেন? সবসময় ভুল জায়গায় ভুল মানুষের উপর গিয়ে পড়ে। রনের ভাবনার মাঝেই ফোনের শব্দ পাই। রিসিভ করে হ্যালো বলতে, আমার ফোন রিসিভ করো না কেন? আইয়া তুমি? হ্যাঁ আমি। কিন্তু এটা কার নাম্বার? এটাই দাদুমণির বাটন ফোনের নাম্বার। আমার নাম্বার দিয়ে ফোন দিলে ফোন রিসিভ করেন না কেন জানেন? কাল কতগুলো ফোন দিয়েছিলাম। কিন্তু আমাকে ফোন দিয়েছো কেন তুমি? জানেন না কেন ফোন দিয়েছি? দেখো আইয়া, তুমি বাচ্চা মানুষ, এই বয়সে সবার এমন একটু ভালো লাগা কাজ করে। আমার প্রতিও তোমার ভালো লাগা কাজ করছে। আইয়া খ্যাপা কণ্ঠে বলে, এই একদম বাচ্চা বলবেন না। আমি এখন কলেজে পড়ি, আর আমার অনুভূতির নাম ভালো লাগা নয়, ভালোবাসা। বিগত 4 মাস ধরে আপনার পিছন ঘুরঘুর করছি। আমাকে কি আপনার মানুষ মনে হয় না? রোহান মেয়েকে হাসি দিয়ে বলে, মানুষ মনে হবে না কেন? অবশ্যই মানুষ মনে হয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আপন করতে পারবো না। তুমি চৌধুরী ভিলার প্রাণ, অগ্নি চৌধুরীর জীবন। তুমি আইয়া, আর তিনি তার বোনকে এমন একজনের হাতে তুলে দিবে না যার শক্তি আছে ওনার পর্যায়ের, এমন কারোর কাছে না যে এখনও নিজের বাবার টাকায় চলাফেরা করে। হতে পারে আমাদের টাকা আছে, কিন্তু আমাদের মতো এত অধিপত্য নেই। আমার সাথে সম্পর্ক অগ্নি চৌধুরী কোনোদিনও মানবে না। আইয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এমন কেন বলছেন? আমি দাদাভাইকে বুঝিয়ে বলে অবশ্যই বুঝবে। আমি আজ পর্যন্ত যা চেয়েছি দাদাভাই কোনো কিছুতেই মানা করেনি, এখনো করবে না। আহিয়ার কান্না মিশ্রিত কথা শুনে রোহানের বুকটা হাহাকার করে ওঠে। এই মেয়ের কান্না যে সহ্য হচ্ছে না। সব চাওয়ার মাঝে পূর্ণতা থাকে না। এই সন্ধ্যায় সাধে না থেকে রুমে যাও। আহিয়া কিছু বলার আগেই রোহান ফোন কেটে দেয়। সে এই মেয়েকে প্রথম দেখায় নিজের মনে জায়গা দিয়েছিল, কিন্তু বাস্তবতা যে বড় কঠিন।
রোহানের কেটে দেওয়া ফোনের দিকে তাকিয়ে আহিয়ার রেগে দাঁতের দাঁত চেপে বলে, ভালোবাসি বলেছি বলে কি মাথায় উঠে গিয়েছিস? আমিও দেখব কত দিন এড়িয়ে চলতে পারেন। আমি অগ্নি চৌধুরীর বোন হই, ওনার থেকে কোনো অংশে কম নই। আমিও আর ভালোবাসি বলে আপনার কাছে ভিক্ষা করব না, নিজে আসবেন আমার কাছে। এটা আহিয়া চৌধুরীর আপনাকে প্রতিজ্ঞা করলো মিস্টার রোহান। এখন দেখবেন সেই ছোট্ট আহিয়া কি কি করতে পারে। সুমন রান্না করছে আর রায়ন তাকে হেল্প করছে, আর এইটা সেটা বলে খুঁজাচ্ছে। রায়নের কাছে সুমন রান্না একটা অভ্যাসে পরিণত হয়েছে। নিজের বউয়ের হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খেয়ে পেট ভরে না, কিন্তু বউটা অসুস্থ, তাই নিজে যতটুকু সময় পায় সুমুকে সাহায্য করে। সাথে জ্বালানো তো ফ্রি আজই। প্রায় অনেকক্ষণ পর রান্না শেষ করে সুমু টেবিলে খাবার পরিবেশন করে। রান এক প্লেটে খাবার নিয়ে সুমুর মুখের দিকে ভাত তুলে ধরে। সুমু হাসি দিয়ে বলে, আপনি আগে খান, সারাদিনে অফিস থেকে বাসে এসেছেন, আগে নিজের যত্ন নিন মশাই। রান মাথাটা নিচু করে সুমুর পেটে চুমু খেয়ে বলে, তোমাকে তো খেতে বলছি না, আমি আমার পুচকোকে খেতে বলেছি। তুমি শুধু হা করে থাকবে আর আমার সোনা সেই খাবার খাবে। রায়নের কথা শুনে সুমু হেসে ওঠে। এরপর রায়নের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার কোনো দাম নেই, এখন সব পুচকেটার হয়ে গেল। বাচ্চার আম্মু সবার ঊর্ধ্বে, এরপর সব কিছু। বাচ্চার আম্মু না থাকলে যে আমি রায়ান কখনোই বাবা হতে পারতাম না, তাই এই বাচ্চার সাথে সাথে বাচ্চার আম্মুটাও আমার জীবন। রায়নের কথা শুনে সুমুর চোখে পানি চলে আসে। রান সুমুর দিকে তাকিয়ে হতাশ হয়ে বলে, হয়েছে, আর কাঁদবেন না, এখন আমাদের বাচ্চা কান্না করার সময়। আপনার সুমু ফিক করে হেসে ওঠে। এরপর রায়ন সুমুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে রায়ন সুমুকে হুট করে পাজা কোলে নিয়ে নেয়। সুমু রায়নের দিকে কপাল কুঁচকে বলে, কি হয়েছে, কোলে তুলেছেন কেন? নামান। রায়ন সুমুর কোনো কথা না শুনে সুমুকে একদম বিছানে নামিয়ে দেয়। রায়ন সুমুর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, খুব শীত লাগছে, একটু প্রেমের আগুন লাগিয়ে দাও না বউ প্লিজ। সুমু রায়নের কথা শুনে কটমট চোখে তাকায় নির্লজ্জ গোয়েন্দা। ওয়েট করুন, দিশলাই নিয়ে আসছি, পরে আগুন জ্বালিয়ে যত খুশি শীত দূর করুক। মজা নিচ্ছ? সুমু নিজের হাসি আটকিয়ে পড়ে, একদম না। রায়ন সুমুকে নিজের বক্ষে রেখে বলে, বেঁচে গেলে অসুস্থ বলে, না হলে তোমার মজা করা আমি অন্যভাবে বন্ধ করতাম। এনা গভীর ঘুমে বোধ হয়ে আছে। মুখের উপর ঠান্ডা পানি পড়তে ধরপড়িয়ে ওঠে। চোখে মেলে আহানকে দেখতে পেয়ে রেগে বলে, এই রাতে আপনি ঠান্ডা পানি ফেলেছেন কেন আমার উপর? আহান একটা ব্যাগ হাতে দিয়ে বলে, এইটা পরে তৈরি হয়ে নাও। এনা ব্যাগটা হাতে নিয়ে কপাল কুঁচকে বলে, কি এটার মধ্যে? খুলে দেখে নাও। এনা বক্সটা খুলে হা হয়ে আছে। কি সুন্দর একটি ড্রেস। এটা কি আমার জন্য? অন্য জনের জন্য আনার কথা ছিল। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে। আর হ্যাঁ, মুখে কিছু দিবে না, কাজলও না, ন্যাচারাল লুকে দেখতে চাই তোমাকে। এত রাতে এটা কোথায় পেলেন? কানাডা থেকে আজ দিয়ে গেল সন্ধ্যায়, কাজের চাপে আসতে পারিনি। এনা অবাক হয়ে বলে, আপনি কানাডা থেকে ড্রেস আনিয়েছেন কেন? বাংলাদেশে পোশাক আর কম আছে? তোমাকে এত কিছু ভাবতে কে বলেছে? যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ইয়ানা আহানের কথা মতো টয়লেট রুমে গিয়ে ড্রেসটা পরে নেয়। লাল রঙের পিঙ্ক কালারের মধ্যে ছোট ছোট পাথর। ড্রেসটা পরতে পাথরগুলো চিকচিক করতে থাকে। পুরো টয়লেট রুম ইয়ানার সৌন্দর্যে মুখরিত। এই রূপ দেখে নিঘাত একজনের হৃদয় ক্ষত বিক্ষত হবে। ইয়ানা দরজা ঠেলে টয়লেট রুম থেকে বের হয়ে আসে। আর সেই কাদম্বিনীর দিকে তাকে এক অদ্ভুত মোহে মোহিত হয়ে পড়ে। এই মেয়ে অগ্নি চৌধুরী অর্ধাঙ্গিনী তো। আহান ইয়ানার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তার সামনে আরেকটা বক্স নিয়ে দাঁড়ায়। এরপর আয়নার সামনে দাঁড় করিয়ে ইয়ানার ঘাট থেকে কোমর পর্যন্ত চুলগুলো সরিয়ে একটা সাদা পাথরের হীরের হার পরিয়ে দেয়। হাড়ের সাথে ম্যাচিং করা একজোড়া কানের দুল পরিয়ে দেয়। এরপর কানে চুমু খেয়ে বলে, বেঁচে গেলে আমার অনুভবে শেহজাদি আমার সন্তান তোমার গর্ভে বলে। না হলে আজ অগ্নি চৌধুরী কোন সীমা অতিক্রম করত আপনার ধারণাও নেই। এরপর আহান ইয়ানাকে পাজা কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। ইয়ানা লজ্জায় এখনো আহানের পক্ষে নিজের মুখ লুকিয়ে রাখে। আহান ইয়ানাকে আলতো করে গাড়িতে বসিয়ে গাড়ির সিট বেল্ট লাগিয়ে দেয়। ইয়ানা আজ অনেকদিন পর বাহিরে বের হয়েছে, কিন্তু বাহিরের বাতাস
ফিল করতে পারছে না। আহান পুরো গাড়ির কাজ বন্ধ করে দিয়েছে। এই দিকের কাউচটা তুলে দিন না, কেন? একটু বাইরের পরিবেশটা ফিল করতে চাই। না, এখন রাত, বাহিরের পরিবেশ দেখতে হবে না। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তখন বাইরের পরিবেশ যত ইচ্ছে দেখো। ইয়ানা আহানের কথার পৃষ্ঠে আর কিছু বলে না। ইয়ানা আহানের অবাধ্য হতে চায় না। আহানের বিলাসবহুল কালো গাড়িটি গিয়ে একটি বাড়ির সামনে থামল। বাড়িটি চৌধুরী বাড়ির মঞ্জিল থেকেও সুন্দর। আহান ইয়ানার হাত ধরে গাড়ি থেকে নামায়। এরপর বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করে। ইয়ানা চারদিকে হা করে তাকিয়ে আছে। 3 তলার বাড়িটির মধ্যে যেন শৌখিনতায় ভরপুর। এক পাশে বাগান, বাহারি রকমের ফুল, আরেক পাশে সুইমিং পুল। চারিদিকে লাইটের আলোর মধ্যে এই অন্ধকারেও সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট। একটা বিরাট এরিয়া জুড়ে বাড়িটি করা হয়েছে, কিন্তু ইয়ানা ভেবে পায় না এই বাড়িটি কার। আহান ইয়ানার হাত ধরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। ভিতরে সাদা পার গোলাপি টাইলসের পুরো বাড়ির সৌন্দর্যে মোমো করছে। দামি আসবাবপত্র সব মিলিয়ে চৌধুরী ভিলা থেকে অনেক সুন্দর এই বাড়িটি। ইয়ানার চোখ ধাঁধিয়ে আসছে। আশঙ্কিক আহান ইয়ানার চোখ বন্ধ করে একটা রুমে নিয়ে যায়। ইয়ানা সব কিছু দেখে এমনই স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর আহান ইয়ানার চোখ ছেড়ে দেয়। সামনের দিকে তাকাতেই ইয়ানার চোখ চড়ক গাছ। কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো রুম। ইয়ানা পিঙ্ক কালার খুব পছন্দ। পুরো রুম পিঙ্ক কালারের সাজে সজ্জিত হয়ে আছে। ইয়ানা জিজ্ঞাসা দৃষ্টিতে আহানের দিকে তাকায়। আহান ইয়ানার দৃষ্টি বুঝতে পেরে হাসি দিয়ে বলে, পছন্দ হয়েছে? ইয়ানা কি বলবে বুঝতে পারছে না। এসব কিছু আহান করেছে এটা বুঝতে পেরেছে। আবেগে তার চোখ দিয়ে পানি চলে আসছে, কান্না আসছে প্রচুর, কিন্তু কান্না করা যাবে না, আহান রেগে যাবে। এখন ইয়ানা আহানকে রাগাতে চায় না। খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না আমি ঠিক কতটা খুশি হয়েছি। আহান ইয়ানার কপালে চুমু খেয়ে একটা টেবিলের সামনে নিয়ে যায়। টেবিলটা গোলকাল কাঁচা ফুল দিয়ে সাজানো। ফুলের মাঝখানে একটা মাঝারি সাইজের কেক রাখা। কেকের উপরে লেখা অগ্নি চৌধুরীর বাচ্চার মাকে মাতৃত্বে অভিনন্দন। আহান ইয়ানার হাতে একটা রিং পরিয়ে দেয়, যে রিংয়ের সেম ডিজাইন আহানের হাতেও আছে। আহান রিং পরিয়ে ইয়ানার হাতে আলতো চুমু খেয়ে বলে, আমার শেহজাদির উপহার, আমাকে বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য। এরপর আহানের প্রথম দেওয়া রিংয়ের উপরে ছুঁয়ে বলে, তুমি আমাকে প্রশ্ন করতে না যে এই রিংটা আমার কাছে কি? এই রিংটার কারণে তুমি মিসেস অগ্নি চৌধুরী হতে পেরেছ, আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে পেরেছ, তোমার গর্ভে আমার অস্তিত্ব ধারণ করতে পেরেছ। কিভাবে? আহান মুচকি হাসি দিয়ে বলে, এটার মধ্যে ক্যামেরা ফিট করা ছিল, তোমার 24 ঘন্টার খবর আমার কাছে ছিল। ইয়ানা অবাক হয়ে বলে, তার মানে যেদিন চট্টগ্রাম গিয়েছিলাম আপনি সব জানতেন? ইয়ানা অভিমানী কণ্ঠে বলে, জানার পরেও বসেছিলেন, আমাকে অন্যের জন্য শাস্তি দিলেন। প্রথম দিন গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে নিয়ে আসতে পারলেন না? আনতে পারতাম তো, যদি চাইতাম তাহলে ঘর থেকেও বের হতে পারতে না। আর চট্টগ্রামে যাওয়া তো বিলাসিতা। অগ্নি চৌধুরী অসময়ে কোনো কাজ করে না, সঠিক সময় আসলে ঠিক নিজের জিনিস নিয়ে নেয়। সঠিক সময়ের ব্যবধানে তোমাকেও নিজের করে নিলাম। ইয়ানা আহানকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে আহান, সারাটা জীবনেই ভালোবাসা নিয়ে কাটাতে চাই। আহান ইয়ানাকে আলতো চেপে ধরে বলে, আমিও খুব করে চাই তোমায় জন্ম জন্মান্তর। এরপর আহান ইয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমরা কি কেকটা কাটতে পারি? এরপর একরাশ খুশি আর ভালোবাসা নিয়ে ইয়ানা আর আহান কেক কাটা সম্পূর্ণ করে। ইয়ানার ঠোঁটের কোণে কেক লেগে আছে, যা আহানকে ইয়ানার ঠোঁটের কাছে টানছে। ইয়ানা আহানের দিকে হাত দিয়ে কেক বাড়ি দিলে আহান বলে, আমি নিজেরটা নিজে নিয়ে নিচ্ছি। এরপর আলতোভাবে ইয়ানার ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর আহান ছেড়ে দিয়ে বলে, এই নাও, নিয়ে নিয়েছি। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। সাথে সাথে আহান আবার নাক মুখ খিচে ফেলে। পেটের সামান্য তুলনায় বেশি ব্যথা অনুভব হচ্ছে। আহান ইয়ানার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো? ইয়ানা আহানের চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে হেসে বলে, আপনার মেয়ে ফুটবল খেলছে। আচ্ছা, তাই নাকি? এরপর আহান ইয়ানার উঁচু পেটে চুমু খেয়ে ফিসফিসি বলে, ফুটবল খেলো ভালো কথা, কিন্তু বেশি লাফালাফি করো না। লাফালাফি করলে মাম্মাম ব্যথা পাবে।
তোমার মাম্মামের ব্যথা তোমার বাবা সহ্য করতে পারে না। তুমি তো আমার লক্ষ্মী বাচ্চা, তাই বাবার কথা শুনবে। অতিরিক্ত লাফালাফি করবে না, কেমন? আহানের কথা শুনে ইয়ানা ফিক করে হেসে ওঠে। হাসছো কেন? আপনাদের কথা শুনে। কিন্তু আহান, এই বাড়িটা কার? এইটাই তোমার হাজবেন্ডের বাড়ি। এইখানে আমি থাকতাম। তোমাকে বিয়ে করার পর আমি চৌধুরী মঞ্জিলে থাকা শুরু করি। না হলে আগে আমি চৌধুরী মঞ্জিলে মাসে একবার যেতাম। ইয়ানা অবাক হয়ে তাকায়। এই বাড়িটা আহানের। ওর জামাই একটু বেশি বড়লোক হয়ে গেল না? প্রায় অনেকক্ষণ ভালোবাসার মুহূর্ত কাটিয়ে এখন প্রায় রাত 1টার কাছাকাছি। সময় যত অতিবাহিত হচ্ছে ইয়ানার পেন যেন আরও বৃদ্ধি পাচ্ছে। দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে ইয়ানা। আহান যখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে তখন ইয়ানার সকল সহ্যের সীমা পার হয়ে যায়। ইয়ানা পেট ধরে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। ইয়ানার চিৎকার শুনে আহান অশান্ত হয়ে পড়ে। ইয়ানা ব্যথায় ছটফট শুরু করে দেয়। শক্ত হাতে আহানের ব্লেজার খামচে ধরে। ইয়ানার প্রত্যেকটা চিৎকার আহানের হৃদয়ে তীরের মতো ফলার মতো গেঁথে গিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ইয়ানার ব্লিডিং, গাড়ির সিট লাল হয়ে পড়েছে। আহান বুঝতে পারে ডেলিভারি পেইন হচ্ছে, কিন্তু ইয়ানার ডেলিভারি ডেট তো আরও পরে। আহান ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে দক্ষ হাতে ড্রাইভিং করে হসপিটালের সামনে আসে। যেহেতু আগে থেকে আহান সব কিছু ঠিক করে রেখেছিল, তাই হসপিটালে পৌঁছানো মাত্র ইয়ানাকে সবচেয়ে ভিআইপি রুমে শিফট করা হয়। ইয়ানা ঢোকার আগে পর্যন্ত নিভু নিভু নেত্র ফেলে আহানের বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়েছিল আর সূরা পাঠ করছিল। আহান কেবিনের বাহিরে স্তব্ধ হয়ে বসে পড়ে। অজানা ভয় আবারও আঁকড়ে ধরে। মনে হচ্ছে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে। ভিতর থেকে ইয়ানার চিৎকার শুনতে পেয়ে আহান বেপরোয়া হয়ে পড়ে। দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের চুল খামচে ধরে। নিজের শরীরটাকেও নাড়াতে ভয় করছে। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কিছু একটা চলে যাচ্ছে। ইয়ানার চিৎকার এই রাতে নিস্তব্ধ হসপিটালে এক প্রকার ঝংকার তুলেছে। কি করে সহ্য করবে অগ্নি চৌধুরী সেই আর্তনাদ, যার একটু আহ বলাতে হৃদয়ে ঝড় বয়ে যায়। সেখানে সেই ব্যক্তিটি মৃত্যুর সাথে লড়াই করছে। এর জন্য বলেছিলাম আমার বাচ্চার দরকার নেই, কিন্তু এই মেয়ে তাড়ামি করে সব কিছুতে একবার সুস্থ হোক, থাপড়িয়ে অজ্ঞান করবে বিয়াদবটাকে। স্বামীর কথা অমান্য করে এখন কষ্ট কার হচ্ছে? নিজে তো কষ্ট ভোগ করছে, তার সাথে দ্বিগুণ কষ্ট আমাকে উপভোগ করেছে। না পারছে ইয়ানার আর্তনাদ সহ্য করতে, না পারছে ইয়ানার কাছে যেতে। সে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, দেখতে পারবে না ইয়ানার এই ধ্বংসাত্মক বিধ্বস্ত অবস্থা। ইয়ানার এই অবস্থা নিজের চোখে দেখলে হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে। কি করবে সে নিজেও বুঝতে পারবে না। এর চেয়ে করিডরে থাকি। আহান বড় বড় শ্বাস টানছে। জীবনে এত ভয়ের সম্মুখীন সে কখনো হয়নি, কিন্তু আজ যেন সমস্ত ভয় একসাথে আঁকড়ে ধরেছে। আহান বিড়বিড় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, আবার মনে মনে ভাবে এই পাপীর কথা কি বিধাতা শুনবে? কিন্তু আল্লাহ তো পরম দয়ালু, বান্দার এক ফোঁটা চোখের জল পড়ার আগেই তিনি কবুল করে নেন। আহান সেই বিশ্বাস থেকে চুল খামচে ধরে আল্লাহর দরবারে বিড়বিড় করে মিনতি করতে থাকে তার ইয়ানার যাতে কিছু না হয়। প্রায় অনেকক্ষণ পর ইয়ানা চিৎকার করা থেমে যায়। ইয়ানা কোনো শব্দ না পেয়ে আহানের বুকটা স্যাঁত করে ওঠে। আহান নিজেকে আর সামলাতে না পেরে কেবিনের ভিতর প্রবেশ করতে নেবে, এমন সময় এক বাচ্চার কান্নার শব্দে আবার দাঁড়িয়ে যায়। এই বাচ্চার আওয়াজ আহানের শক্তপোক্ত মনকে নাড়িয়ে তোলে। 6 ফুট লম্বা জিম করা বডিটা সহসা কেঁপে ওঠে। আহান স্তব্ধ হয়ে গিয়েছে। নার্সের কথা শুনে আহানের ধ্যান ভঙ্গ হয়। তার সামনে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে এক পুতুল, যার মুখমণ্ডল শুধু বের করা। ছোট ছোট চোখে তাকিয়ে আছে নার্সটার দিকে। নার্সটা আহানের সামনে গিয়ে হাসি দিয়ে বলে, অভিনন্দন স্যার, আপনার ছেলে সন্তান হয়েছে। এই নিন, বাচ্চাকে কোলে নিন। আহান নার্সের কথায় এড়িয়ে গিয়ে বলে, আমার বউ কেমন আছে? ও ঠিক আছে তো? দরজার সামনে এসে বলে, চিন্তার কিছু কারণ নেই মি চৌধুরী, আপনার ওয়াইফ প্রচণ্ড ধৈর্যশীল, তাই আমরা খুব সহজে নর্মাল ডেলিভারি করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আহান ডাক্তারের কথা শুনে চল শক্ত করে বলে, ডেলিভারি কি আপনি করিয়েছেন? এমন হলে এখানেই শেষ করে ফেলবো। আমি যেই মেয়ে ডাক্তার রেখেছিলাম উনি কোথায়? হঠাৎ আহান রেগে যাওয়া দেখে ডাক্তার আর নার্স ভরকে যায়। না না মি,
চৌধুরী ডেলিভারি আমি করিনি। আপনি বিদেশ থেকে যে ডাক্তার আনিয়েছিলেন উনি করেছেন। উনি এখন আপনার ওই ওয়াইফকে দেখছে। এখন ওই চলে আসবে। ডাক্তারের কথা শুনে আহান একটা নিঃশ্বাস ছাড়ে। যাক, তার বউকে কোনো পুরুষ তাহলে ছুঁয়নি। বাচ্চা নেবেন না স্যার? বাচ্চার মাকে কোলে দিয়েছিলাম, পরে উনি বলেছে আপনি যাতে আগে দেখেন। আগে বউ দেখে আসি। আন কথাটি শেষ করে কেবিনের ভিতর চলে যায়। ডাক্তার ইয়ানার হাতে স্যালাইন দিয়েছে। ইয়ানা হালকা নেত্র মেলে তাকায়। এইদিকে নার্স হা করে তাকিয়ে আছে। এই 7 বছর কাজ করার জীবনে কোনো পুরুষ এই প্রথম বলেছে আগে নিজের স্ত্রীকে দেখে আসি। অন্য পুরুষ তো বাচ্চা নিয়ে স্ত্রীকে ভুলে যায়। আহান ইয়ানার কাছে গিয়ে বসে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে ক্লান্ত চাহনিতে মিকি হাসি দেয়। বাবুকে কোলে নেননি কেন? জানেন ও যখন পৃথিবীতে এসেছিল তখন আমার বুকের ওপর রাখা হয়, কিন্তু আপনার ছেলে কি দুষ্টু, মাকে রেখে বাবাকে খোঁজা শুরু করে আর বুকের ওপর ফিসফিসিয়ে বলে মাম্মা বাবা কোথায়। ইয়ানার কথা শুনে আহান হেসে ফেলে। এতক্ষণে চাপা ভয়ে যেন হৃদয় থেকে মুছে গিয়েছে। নিজের অর্ধাঙ্গিনীকে সুস্থ দেখতে পেয়ে আহান ইয়ানার কপালে আলতো চুমু খেয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। নার্স ইয়ানার ইশারা পেয়ে আহানের কাছে এনে বাবুকে দেয়। আহান কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে নিজের হাতে নিয়ে নেয়। সন্তানের স্পর্শ পেয়ে আহানের পুরো সত্তা কেঁপে ওঠে। যার সামনে কথা বলে মানুষ কাঁপাকাঁপি শুরু করে দেয়, আজ সেই ভয়ঙ্কর মানব এক বাচ্চার স্পর্শ পেয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছে। এটা তার অস্তিত্ব। বাচ্চাটা আহানের দিকে চোখ বড় বড় করে মেলে তাকায়। আহান বাবুর কপালের আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। টুপ করে গড়িয়ে পড়ে চোখ থেকে নোনা জল। বাচ্চার বাবার মুখে হাত দিয়ে নাড়াচ্ছে, আর আহান নিজের ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ানা বাবা ছেলের মুহূর্ত দেখে তৃপ্তিময় হাসি দেয়। এরপর আহানকে খোঁচানোর জন্য বলে, কে যেন বলেছিল আমার বাচ্চা চাই না ইনায়া, আমার বাচ্চার প্রয়োজন নেই, আমার কাছে তুমি আছো, আর কি চাই আমার? আমি কিচ্ছু চাই না। কিন্তু যেই সন্তান চলে আসলো অমনি ইনায়াকে ভুলে গেছে। আমাকে ভুলে বাপ ছেলে ভাব আদান প্রদান করছে। বাহ, কি ভাগ্য আমার। আহান ইয়ানার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, থাপ্পড় চিনো? হসপিটালে পড়ে আছো তবুও ফাইজলামি যায় না। তোমার ভালোবাসার ভাগ চলে এসেছে জান। তুমি আমার আত্মা, আমার অনুভবের শেহজাদি, কিন্তু আমার সন্তান আমার জীবন। তুমি যদি আমার হৃদস্পন্দন হও তাহলে আমার সন্তান আমার বেঁচে থাকার মূল চাবিকাঠি। কাউকে ভুলে এই অগ্নি চৌধুরী বাঁচতে পারবে না। ইয়ানা হঠাৎ চারপাশে লক্ষ্য করে আহানের দিকে তাকিয়ে বলে, সকাল হয়ে গিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ। আপনি বাড়িতে কাউকে জানাননি? কেউ আসেনি কেন? আহান ভাবলেশীন উত্তর দেয়, না, জানাইনি। আহান অবাক হয়ে বলে, কেন? তোমার কি মনে হয় তখন আমি কাউকে জানানোর পরিস্থিতিতে ছিলাম? হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল আমার। এখন ইউভিকে SMS করে দিয়েছি, ও সবাইকে জানিয়ে দিবে। দেখবে 20 মিনিটের মধ্যে চলেও এসেছে। সেই জন্য বাইরে এত শব্দ এসেছিল। ডক্টরের সাথে রেগেছিলেন নাকি? ভেবেছিলাম তোমার ডেলিভারি উনি করেছেন। করলে কি হয়েছে? আন ইয়ানার দিকে তাকে মৃদু ধমক দিয়ে বলে, পুরুষ ডাক্তার কেন তোমার ডেলিভারি করাবে ইডিয়েট? ওদের ছোঁয়া কেন তোমাকে লাগাতে দিব? হ্যাঁ, উনি বড় ডাক্তার, তাই তোমার নিরাপত্তার জন্য ভিতরে যেতে দিয়েছিলাম, কিন্তু কঠোর নিষিদ্ধ ছিল তোমার দিকে যাতে ভুলেও না তাকায়। হুঁশিয়ারি দিয়েছি, সিসি ক্যামেরা চেক করে এমন কিছু পেলে জান খেয়ে ফেলবো। ইয়ানা নীরবে এক হতাশ শ্বাস ফেলে। হসপিটালে আছি, তবুও ধমক দেওয়া ছাড়ছে না। চিকিৎসা করতে আসবে এ নিয়েও ডাক্তারের হুঁশিয়ারি দেয়। আজব পসেসিভ স্বামী পেয়েছি আমি। এই কিছু সময়ের ভিতর লোকটার চেহারা কি ফ্যাকাশে হয়ে গিয়েছে। সবসময় জেল দিয়ে সেট করে রাখা ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইয়ানার ব্লিডিং এখনও আহানের শুভ্র রঙের শার্টে লেগে ভাসমান হয়ে আছে কিছুটা। হঠাৎ আহানের বাবুনের স্টাইল দেখে ইয়ানার পেট ফেটে হাসি পাচ্ছে। ইয়ানার হাসি দেখে আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, হাসছো কেন? আপনার বাবুনের স্টাইল দেখে এইভাবে কেউ বাচ্চা কোলে নেয়? ওকে তো দেখাই যাচ্ছে না। আমি বাচ্চা কখনো কোলে নেইনি। আমার জীবনে শুধু আহিয়াকেই কোলে নিয়েছি, আর কোনো বাবু স্পর্শ করিনি। সেটা দেখে ওই বোঝা যাচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মাফিয়া লিডার অগ্নি চৌধুরীর এই রূপ কি জনগণ মেনে নেবে? সে এক সন্তানের বাবা হতে গিয়েই বেহাল দশা। সব সময়
ক্রাশ নামক উষ্টা খেয়ে পড়ে থাকা মেয়েরা এখনকার এখনকার রূপ দেখলে বলবে, হায় 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 হায়, আমাদের ক্রাশ বয় এক বাচ্চার বাবা হওয়ার পর কী অবস্থা হয়েছে। তাই বলছি আম্মু তারা আসলে আপনি বাড়িতে চলে যাবেন, এরপর আবার আগের ফর্মে ফিরে আসবেন। এই রূপ ঠিক মানাচ্ছে না। আহান ইয়ানার কথা শুনে নিজের দিকে তাকায়, দেখে গায়ে রক্তে শার্ট লেগে আছে। এরপর ইয়ানার দিকে তাকি মুচকি হাসি দিয়ে বলে, আমার শেহজাদি যদি আমাকে বাবা ডাক শোনানোর জন্য মৃত্যুর সাথে লড়াই করতে পারে, তাহলে আমি কি তার সামান্য নারী সত্তা নিয়ে বসে থাকতে পারবো না? আহানের কথা শেষ হওয়ার সাথে সাথে বাবু চিৎকার করে ওঠে। আহান বাচ্চার কান্না শুনে বলে, এই দেখি তোমার মতো শুধু কান্না করে। কান্না করে কি আছে, বাবার কোলে আরাম করে বসে আছে। ওর খিদে পেয়েছে। ও আচ্ছা, তাই বলো, এত জোরে চিৎকার করবে? তাড়াতাড়ি খাইয়ে দাও, নয়তো তোমার ছেলে পুরো হসপিটালের লোকজন নিয়ে চলে আসবে। আহানের কথা শুনে ইয়ানা মেয়েকে হাসি দেয়, কিন্তু ও একা খাওয়াবে কি করে? নার্সকে ডাক দিন। কেন? আমার হাতে স্লাইন চলছে, একা হাতে কিভাবে খাওয়াবো? এখানে নার্স ডাকার কি আছে? আহানের কথা শুনে ইয়ানা লজ্জা মাথা নিচু করে নেয়। কি লজ্জাজনক পরিস্থিতি। আহান ইয়ানার লজ্জা মাখা মুখ দেখে বলে, বাচ্চার মা হয়ে গিয়েছো, এখনো লজ্জা পাওয়ার কি আছে? প্রতিদিন সকালে কি লজ্জার অ্যাপস ডাউনলোড দাও নাকি? আমি তো লজ্জা ভেঙে দেই, কিন্তু কিছুক্ষণ পর ওই আবার লজ্জা পাও। এত লজ্জা কই থেকে আসে তোমার? আহান কথা বলতে বলতে বাবুকে ইয়ানার পাশে শুয়ে দেয়। আহানের কথা শুনে ইয়ানা কটমট চোখে তাকায়। বাচ্চা ও মায়ের শরীরে উষ্ণতা পেয়ে কান্না অফ করে দিয়েছে। এরপর ইয়ানা মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে বিসমিল্লা বলে খাবার তুলে দেয়। বাচ্চাও নিজের খাবার পেয়ে চুপ হয়ে যায়। এইভাবে ওড়না দিয়ে ঢেকে রাখার কি আছে? ওড়না মাথায় পেঁচিয়ে রাখলে তো মাথা গরম হয়ে মাথা ব্যথা করবে। আমি ওই তো আছি রুমে, আর তো কেউ নেই। বাচ্চাদের তাদের খাবার খাওয়ানোর সময় মাথার ওড়না দিয়ে খাওয়ানো উত্তম। ও, তাদের কথার মাঝেই সবাই করিডোরে প্রবেশ করে। এক একজনের মুখে খুশি ঝিলিক। আমাদের ফোন করিসনি কেন দাদুভাই? তোমাদের কথা বন্ধ করো, আগে আমি আমার বাবাকে দেখে নেই। ইয়ানা সবাইকে এত খুশি দেখে নিজেও প্রচুর খুশি। ছেলেও নিজের আপন মানুষদের দেখে খাওয়া ছেড়ে দিয়েছে। আহিয়া আলতো হাতে বাবুকে কোলে তুলে নেয়। কিছু সময়ের ব্যবধানে হল্লা পার্টি রায়ান, ইউভি, রুয়ানা কেবিনে প্রবেশ করে। ইয়ানা ইচ্ছে করছে সবাইকে জড়িয়ে ধরতে, কিন্তু এইটা তো আর করতে পারবে না। এক এক করে সবাই বাবুকে কোলে নিয়ে আদর করে। আসাদ হোসেন নিজের নাতিকে দেখে খুশিতে আত্মহারা। স্বর্ণের চেন দিয়ে নাতির মুখ দেখেছে। ছেলেদের স্বর্ণ পরা ঠিক না জানা সত্ত্বেও ইয়ানা কিছু বলে না। সে তার আব্বুর আনন্দে ব্যাঘাত ঘটাতে চায় না। রায়ান আহানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, কি রে ভাই, এক বাচ্চার বাপ হয়ে তোর এই অবস্থা? জাস্ট চোখে দেখা যাচ্ছে না, একদম বেচারা বেচারা লাগছে। আহান কদমত চোখে রায়ানের দিকে তাকায়। ইউভি নিজের হাসি সংবরণ করে বলে, যা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ভাইয়া, আমি কখন থেকে বলছি খাওয়ার জন্য, কিন্তু উনি নড়ছেই না। ছেলেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। চলে যা ভাই, চিন্তা করিস না, তোর ছেলের শ্বশুর আছে, আমি সব সামলে নেব। সময় হলে আমি অবশ্যই যাব। আমার পিছনে লেগেছিস কেন তোরা? রং লেগেছে তাই লেগেছি। ভাইয়া, আপনারা আর কিছু বলবেন না, ওনার যখন ইচ্ছে হবে তখন যাবে। আমাদের কথা শুনেছে কখনো যে আজ শুনবে? আহান ইয়ানার থমথমে মুখটার দিকে এক পলক তাকায়। মুখটা একদম ক্লান্ত দেখা যাচ্ছে, কিন্তু ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পেয়েছে। আসাদ হোসেনের প্রচণ্ড জ্বর, অসুস্থতা নিয়ে নিজের নাতিকে দেখতে এসেছে। তাই ইয়ানা জোর করে সেলিনা হোসেন আর আসাদ হোসেনকে বাড়িতে পাঠিয়ে দেয়। দাদুমণিও চলে যায় ড্রাইভারের সাথে। আহিয়া থেকে যায় আহানের সাথে যাবে বলে। আহান, রায়ান আর ইউভি এক সাইড হয়ে কাজ নিয়ে কথা বলছে, আর এদিকে হল্লা পার্টি রুয়ানা আর আহিয়া আড্ডা দিচ্ছে। পুচকো ঘুমিয়ে আছে। আহিয়া রুয়ানের দিকে তাকালো, দুজনের চোকাচুকি হয়, কিন্তু আহিয়া আর ভেঙে পড়বে না, আর ভালোবাসি বলে দাবি জানাবে না। রোহান নিজে আসবে আহিয়ার কাছে। তোমাদের কাছে আমার একটা জিনিস জানার ছিল। আচ্ছা, বিয়ের পরের রাতে বাসর রাত বলে, তাই তো? হ্যাঁ। এই রাতে বিড়াল মারতে হয়, কিন্তু আমি তো বিড়াল খুঁজে পাইনি, তাই মারতেও পারিনি। সবাই রুয়ানার দিকে হা করে তাকায়, বলে,
কি এই মেয়ে? বিড়ালটা মনে হয় অনেক বড় ছিল, তাই মারতে পারিসনি। খুঁজেই পাইনি। বড় ছোট বুঝবো কি করে? মানুষের থেকে শুনেছি ভাস্বরাতে অনেক কিছু হয়, কিন্তু কি হয় আমি আজও জানি না। ওনাকে প্রশ্ন করলে শুধু বলে এসব জানার এখনো বয়স হয়নি। দেখো, অবনী আপুর 4 মাসের প্রেগনেন্ট, সুম্মা আপু প্রেগনেন্ট, তাহলে আমি হই না কেন? রুয়ানা কথাগুলো এবার জোরে জোরে বলা শুরু করে। ইউভি রুয়ানার কথা শুনে কেসে ওঠে। আহান ঠোঁট চেপে হেসে বলে, তোর বউ জানতে যাচ্ছে ওর বাচ্চা হচ্ছে না কেন? তুই জানাসনি কেন? চুপ থাক শালা। কি হলো বলো না, কেন বাবু হয় না? আর বাসরাত মানে কি? ওনাকে প্রশ্ন করলে তো ধমক দেয় শুধু। ইয়ানা তারা শুধুই মূর্তির মতো বসে থাকে, কি উত্তর দিবে। আর ইউভি আর বসে থাকতে পারল না। দেখা গেল আর কিছু সময় থাকলে কোন কথা বলা শুরু করে দেয়। তোরা থাক, বাচ্চা বউ সামলে আসি। ইউভি রুয়ানার হাত ধরে বলে, বাড়ি চলো। আর একটু সময় থাকি, পুচকু উঠে গেলে আদর করে চলে যাব, আর আমার প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ইউভি কটমট চোখে বলে, তোমার সব প্রশ্নের উত্তর দিব, এখন চলো। রুয়ানা আর কিছু না বলে মন খারাপ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ইউভির সাথে চলে যায়। রুয়ানা বাড়িতে এসে বিছানার উপর বসে থমথমে মুখ নিয়ে বসে আছে। ইউভি শাওয়া নিয়ে কিছুক্ষণ পর দরজা খুলে বের হয়। রুয়ানার দিকে এক পলক তাকিয়ে কপাল কুঁচকে বলে, কি হয়েছে? এইভাবে জামাই আহারা মানুষের মতো বসে আসো কেন? হ্যাঁ, তোমাকে ওইখানে রাখি আর তোমার ভাঙা টেপ রেকর্ড দিয়ে আমার ইজ্জত শেষ করো। রুয়ানা অবাক হয়ে বলে, আমি আপনাকে কি বলেছি? আপনি বলেছেন আমার সব প্রশ্নের উত্তর দিবেন, এখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা একটা করে দিন। ইউভি টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে, সেই কথা ভুলে যাও নি এখনো? ভুলে যাব কেন? উত্তর না পাওয়া পর্যন্ত? উত্তর জানার প্রয়োজনও নেই, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও। রুয়ানা জেদ ধরে বলে, মৃত্যুক বেটা, মানুষ শয়তান লোক, আমাকে বলেছেন বলবেন, এখন আর বলবেন না কেন? ইউভি রুয়ানার শব্দচয়ন শুনে হাঁ করে তাকায়। বাচ্চা বউ রাগও করা যাবে না, রাগ দেখালে আবার কান্না করে দেয়। তাই বলে এতগুলো গালি দিবে আমাকে? কষ্ট হচ্ছে না তোমার আমাকে যে এতগুলো কথা শোনালে? কি জানতে চাও তুমি? বাসরাতে কি হয় আর বাচ্চা হয় না কেন, তাই তো? ইউভি কিছু একটা ভেবে এরপর বলে, বাসরাতে পরিচিত হয়, কিন্তু তুমি তো আমার আগে থেকেই পরিচিত, তোমার সম্পর্কে সব কিছুই জানা আমার। আর কি জানবো? বিড়াল মারার কথা সবাই মজা করে বলেছিল, তোমাকে ছোট পেয়ে একটু মজা করেছে। তুমি বলো, বিড়াল একটা প্রাণী, ওকে কেউ মারার কথা বলে? না। আর বাচ্চা সবার হয় না, প্রাপ্তবয়স হতে হয়। সুমু, ইয়ানা, অবনী, তারা তো তোমার অনেক বড়, তাই আল্লাহ ওদের দিয়েছে, কিন্তু তোমার যেদিন ওদের মতো বয়স হবে সেদিন তোমার ও বেবি হবে, তখন চিন্তা করো না। যদি চাও তাহলে আল্লাহ বছরের পর বছরও বেবি দিতে পারে। ইউভি রুয়ানার দিকে ঠোঁট চেপে তাকিয়ে আছে। তাহলে এই কথাগুলো আগে বললেই পারতেন, আমি জিজ্ঞাসা করলে ধমক দিতেন কেন? এই যে কত সুন্দর সহজে বুঝিয়ে দিয়েছেন, আগে বুঝালে কি হতো? ওকে, আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে না বলার জন্য, এখন বুঝিয়েছি তো। ইউভি অনেক কষ্টে নিজের হাসি আটকিয়ে রেখেছে। বউ বাচ্চা হলে সব থেকে বড় উপকার হয় হাজবেন্ডের, যা বুঝাবে তাই মেনে নেবে। ইউভি কখনো রুয়ানাকে কষ্ট দিতে চায় না। যেদিন রুয়ানা সব কিছু বুঝে তার কাছে সব কিছু সমর্পণ করবে, ওই দিনই ইউভি নিজের বউকে আপন করে নিবে। এখন এমন কিছু হলে ভালোবাসা কম, ভয় ঢুকে যাবে তার বউটার মনে। আর মাত্র কয়েকটা বছর, না হয় অপেক্ষা করা যাক। রুয়ানাকে নিজের করে পেয়েছি, এই অনেক, আর কি চাই? তবুও নিজের বিয়ে করা বউকে আপন করে পাওয়ার যে অদম্য ইচ্ছে জাগে, সেটাকে ইউভি ভালোবাসা নামক শব্দ দিয়ে নিরাময় করে দেয়। আজ আর অফিসে যাব না, বই বের করো, পড়া দেখিয়ে দিচ্ছি, রেস্ট পরে নিও। এখন সমস্যা আছে তোমার, না
ফিরছি, কি সমস্যা হয়েছে ওইটা বের করো, বুঝিয়ে দিচ্ছি। দেখাও কোন জায়গায় সমস্যা। পরে দেখালে হবে না? এখন ইচ্ছে করছে না। ইউভি গম্ভীর গলেই বলে, একদম ফাঁকিবাজি করবে না, কয়েকদিন পর পরীক্ষা শুরু, এই খবর আছে তোমার। হয়েছে, আর ধমক দিতে হবে না, দেখাচ্ছি। এরপর বই বের করে ইউভির দিকে তাকিয়ে বলে, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে যে সূত্র ব্যবহৃত হয়েছে এইটা ভেঙে বুঝিয়ে দিন। ইউভি রোয়ানার দেখানো সূত্র অনুযায়ী ভেঙে বোঝাতে থাকে। কিন্তু রোয়ানার কি আর এইদিকে মন আছে? সে তো বারবার ইয়ানার বাবুর কথা ভাবছে। এখন বুঝেছো? ইউভির কথা শুনে রোয়ানা ঘাবড়ে যায়। ও তো কিছু শুনিনি, বুঝবে কিভাবে? ইউভি রোয়ানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, কি হলো, বুঝতে পারছো? এতক্ষণ যে বুঝলাম। রোয়ানা ইউভির রাগ সম্পর্কে অবগত। পড়াশোনা নিয়ে সে খুব সিরিয়াস। আর যদি এদিক সেদিক হয় তাহলে অর্ধেক রাত পর্যন্ত পড়ার টেবিলেই বসিয়ে রাখবে, নিজেও বসে থাকবে। রোয়ানা শুষ্ক ঢোক গিলে মেকি হাসি দিয়ে বলে, আই লাভ ইউ। ইউভির কিঞ্চিত কুচকে থাকা ভুরু যুগল আরও কুচকে যায়। এই মেয়ে তো এসব বলা না। রোয়ানার চতুরতা ধরতে পেরে বলে, বুঝালাম, আমাকে মানিয়ে নেওয়ার জন্য দুর্বল পয়েন্টে খুঁজে বের করেছো। এত বুদ্ধি কোথায় থেকে আসলো শুনি? আপনি তো আমার স্বামী, তাহলে আই লাভ ইউ বলতে সমস্যা কোথায়? এই যে স্বামী করছো, সেদিন সত্যি স্বামী হয়ে তোমার কাছে আসবো, তখন পালিয়ে যাবে না তো? তাহলে এখন কি মিথ্যে স্বামী আছেন নাকি? রোয়ানার কথা শুনে ইউভি একটা বাঁকা হাসি দেয়। সময় হলে সব বুঝিয়ে দিবে। 15 দিন চলে যায়। ইয়ানার 4 দিনের দিন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। মিসেস সেলিনা হোসেন ইয়ানাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু যেতে দিবে না। তাই নিজের মনের কথা আর প্রকাশ করেনি। নাতির ওসিলায় এই প্রথম উনি চৌধুরী ভিলায় কয়েকদিন থেকেছেন। মেয়েদের বাচ্চা হওয়ার পর যত বড় বড় ডাক্তার বা আপনজন কাছে থাকুক না কেন, সবচেয়ে বেশি স্বস্তি পায় নিজের মায়ের কাছে। সেই হিসাবে সেলিনা হোসেন ইয়ানার অনুরোধে কয়েকদিন থেকেছেন। ইয়ানা এখন পুরোপুরি সুস্থ, হাঁটাচলা করতে পারে ঠিক আগের মতো। ইয়ানা বাবুকে খাওয়ানোর জন্য নিজের কোলে নেয়, কিন্তু খাবার কিছুতেই মুখে তুলছে না। হঠাৎ করে কান্না শুরু করে। ছেলেটা একদম চুপচাপ, কিন্তু যখন কান্না শুরু করে তখন ক্লান্ত না হওয়া পর্যন্ত কান্না করতেই থাকে। মাঝে মাঝে তো ইয়ানাও ছেলের সাথে কান্না করে দেয়, আর আহান অসহায় হয়ে মায়ের ছেলের কান্না থামায়। আর এখন তো আহানও বাড়িতে নেই, আরও পরে আসবে। এই রাতে ছেলেটা এইভাবে কান্না শুরু করে দেয়। ইয়ানা বিছানা থেকে নেমে পুরো রুম পায়চারি করছে। ছেলের কান্না কিছুতেই বন্ধ করতে পারছে না। অনেকক্ষণ হতে চলো, কিন্তু এই যে কান্না করেই যাচ্ছি, থামার নাম নেই। ছেলের কান্না দেখে ইয়ানাও কান্না শুরু করে দেয়। একটু পর আহান রুমে প্রবেশ করে মা ছেলের এই বিধ্বস্ত অবস্থা দেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ছেলেকে কোলে নেয়। এরপর বাচ্চার কপালে চুমু খেয়ে বলে, কি হয়েছে আমার ইয়াজ বাবা? কান্না করছো কেন তুমি? সাথে মাম্মামকেও নাচাচ্ছ? ইয়ানা আর আহানের ছেলের তাদের প্রথম নামের প্রথম শব্দ মিল রেখে ইয়াজ চৌধুরী রাখা হয়েছে। আহান ছেলেকে থামাতে থামাতে ইয়ানার উদ্দেশ্যে বলে, তুমি এইভাবে কান্না করছো কেন? এখনই থেমে যাবে। ইয়ানা আহানের দিকে কটমট চোখে তাকায়। আহান ইয়ানার তাকানো দেখে বলে, কি হলো, এইভাবে তাকাচ্ছ কেন? সব আপনার দোষ। আপনার কারণে আমার ছেলেটা এমন হয়েছে। সমস্ত রাগ আপনার পেয়ে বসে আছে। আপনি রেগে গেলে যেমন এত সহজে শান্ত করতে পারি না, আরও কান্না শুরু করে দিলে থামাতে পারি না। আপনি রেগে গেলে যা খুশি বলা শুরু করেন, আর আপনার ছেলে কান্না করে রাগের বশে। কথা তো আর বলতে পারে না। যদি কথা বলতে পারতো তাহলে বলতো, আমার খাবার দেয়া তো দেরি করছো কেন? সব কিছু ভাঙা শুরু করতো। সব আপনার দোষ, আপনার জন্য এমন হয়েছে। আহান ইয়ানার কথা শুনে তবদা লেগে আছে। আরে বাবা, আমি এখানে কি করলাম? কেন, ও কি আমার মতো হতে পারেনি? 9 মাস গর্ভে আমি ধারণ করলাম, মরণ ঝুঁকি নিয়ে দুনিয়ায় আনলাম আমি, বুকের দুধ খাইয়ে বড় করছি, আর সে আপনার ফটোকপি হয়ে গেল, দেখতেও ঠিক আপনার মতো। কেন, তুমি খুশি হওনি? তুমি নিজেই তো চাইতে দেখতে যাতে আমার মতো হোক। তাহলে হ্যাঁ চাইতাম তো,
কিন্তু যখন কান্না শুরু করে দেয় তখন মাথা ঠিক থাকে না। আহান ইয়ানার সাথে কথা বলছে আর ইজওয়ানকে নিয়ে পায়চারি করছে। একসময় ছেলেটা কান্না থামিয়ে বাবার দিকে ফ্যাল চোখে তাকিয়ে আছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এই নাও তোমার ছেলের রাগ শেষ, তাই কান্না থামিয়ে দিয়েছে। দেখো কিভাবে মায়ের ঝগড়া দেখছে। এখন ওকে খাইয়ে দাও, কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে থাকে, একবার আহানের দিকে তাকায়, আরেকবার ছেলের দিকে তাকায়।